আম, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাইভে চলে আসছি এমপিএল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অন্যান্য অতিথিদের চলে আসবে এখানে। তন্ময় উপস্থিত হয়েছ। তন্ময়, কেমন আছো? কি অবস্থা? বিস্তারিত জানাও। এবং তন্ময়, কাইন্ডলি লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দাও তো, আমাদের মেসেঞ্জার গ্রুপে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সকল দর্শককে আমরা লাইভে পাবো বলে আশা করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকেন। রাহাত ভাই, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। হুম। হ্যাঁ, সবাইকে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যে আমরা সবাইকে অ্যাড করতে পাবো। হ্যাঁ। ধন্যবাদ সবকিছু ক্লিয়ার থাকার জন্য। আমরা আলোচনার পর্বে কিছুক্ষণের মধ্যেই যাব। তিমনকে আমরা খুব সম্ভবত নিয়ে আসতে চাচ্ছি। তিমন, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে তিমন, ধন্যবাদ তোমাকে। রাসিম ভাই, কেমন আছো? তিমন, তুমি তোমার মাইক্রোফোনটা মিউট করো। তিমন, কথা শুনছো? হ্যালো। হুম। তিমন, তোমাকে অন্ধকার দেখাচ্ছে, তুমি ভিতরে আসো। সরি, লাইট অন করো। তিমন, কথা শুনতে পাচ্ছ? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমপিএল অর্থাৎ মাতুয়েল প্রিমিয়ার লিগের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে কি নিয়ম কানুন সংশোধন কিংবা পরিমার্জন করা যায়। আমরা প্লেয়ার হিসেবে সকলের সাথে কথা বলে আজকে কিছুটা ধারণা পাবো বলে বিশ্বাস করি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের প্লেয়াররা, আমাদের সাথে যারা খেলে তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবে।
বাংলাদেশের জার্সি পরে আসবো না, বাংলাদেশের জার্সি অনলি মাঠে পরবো ইনশাল্লাহ। আমাদের সাথে ইতিমধ্যে সামিউল ভাই যুক্ত হয়েছে, আমরা সম্ভবত তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যালো, হচ্ছে আমরা জি, বাকি সবাই কোথায়? বাকি সবাই কিছুক্ষণের মধ্যে আসবে আশা করি। আম, আমরা একটু অপেক্ষা করি। খাও আপনারা খাও আচ্ছা, চালান আমাদের মধ্যে আমরা আশরাফুলকে দেখতে পাচ্ছি ক্যামেরায়। বাকি আরো কয়েকজন যুক্ত হবে, আমরা অপেক্ষা করছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে না লাইভ আড্ডাটা শুরু করতে পারবো। আমি আগে খবর দিতাম আমি একটু রিকোয়েস্ট করব আশরাফুল এবং সামিউল ভাইকে মাইক্রোফোনটা মিউট করার জন্য। আশরাফুল, মাইক্রোফোনটা মিউট কর। এই জায়গায় একটা সাউন্ড অপশন আছে, এটা একটু মিউট কর। करे हाँ वही से 25,000 কি দেব দেব চালান না রাহো নিজের কাজ টাকা বাড়িয়ে দিল হলে তো 2 টাকা দূর আছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আলোচনা অনুষ্ঠিত করতে পারবো বলে বিশ্বাস রাখি। আপনারা শুধুমাত্র একটু অপেক্ষা করেন। কেউ একজন গ্রুপে লিংকটা একটু শেয়ার করে দাও। মাতুয়াইল প্রিমিয়ার লিগের অষ্টম আসরকে কেন্দ্র করে কিছু নিয়ম কানুন এবং বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের মেইনলি এই লাইভ আড্ডা। সবাইকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই লাইভ আড্ডাটি শুরু করব। আপনারা আপনাদের যে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের লাইভ আড্ডায় কমেন্ট করতে পারেন, আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা বলি
আমরা মনে হয় শুরু করতে পারি, তোমরা কি বলো? নাকি আমরা আরেকটু অপেক্ষা করব? আমি একটু অনুরোধ করব বাকি সবাইকে মাইক্রোফোন মিউট করে রাখার জন্য। হুম। হ্যাঁ, তোমাকে যুক্ত করেছি তো। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমাদের বাকি প্লেয়াররা আসুক। আল্লাহ আল্লাহ। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাইভটা শুরু করছি। আমরা মনে হয় আমরা এখন লাইভটা শুরু করতে পারি। যারা যারা আমাদেরকে দেখছেন একটু জানাবেন যে কথা এবং সবকিছু সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা। দেখা যায়। হুম। হ্যালো রাজ্জাক, কি অবস্থা? তো কি অবস্থা সবার? প্রথমে যদি আমি রিয়াজের কাছে যাই, রিয়াজ কি অবস্থা তোমার? কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। যাচ্ছে যাচ্ছে, শুরু কর শুরু কর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, শুরু কর, রিয়াজ, ক্যামেরা অন আমরা করো। রিয়াজের কাছে যাই। রিয়াজ, কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাচ্ছে ওভারঅল? আলহামদুলিল্লাহ, ভালো যেতেছে, সবকিছু ঠিকঠাক। তোমাদের কি অবস্থা? হ্যাঁ, এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তুমি তো ক্যামেরা সম্ভবত অন করো, কালো তো দেখা যাইতেছে। আহ, তুমি তো সম্ভবত আমাদের সাথে খুব বেশি একটা ম্যাচ খেলোনি, এবং তোমার আমাদের সাথে ম্যাচের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতে। অভিজ্ঞতা ইজ ভেরি গুড। মানে বলার কোনো option থাকে না। যদি টুর্নামেন্ট খেলতে পারতাম তাহলে আরো সামনে বৃষ্টির কারণে হয়তো অনেকগুলো ম্যাচ মিস করছি, দেন টাইম মিলে নাই, আসতে পারিনি। বাট হ্যাঁ, এমনি যতটুকু ম্যাচ খেলছি সবগুলাই ভালো ছিল। আমাদের স্বল্প সময় আমাদের সাথে খেলে কার ব্যাটিং অর্ডার বা হচ্ছে বোলিং তোমার কাছে অনেক ভালো মনে হয়েছে বা সেরা মনে হয়েছে? হ্যাঁ, আশরাফুল ইজ ভেরি গুড। ও খুব ভালো বল করছে, আর ভালো ব্যাটও করছে পেছনে। বাকি সবার গুলো ভালো লাগছে, আর আলাদা ভাবে বলতে গেলে আশরাফুল ইজ গুড। তুমি এরপরে নাফিও ছিল, নাফিও খুব ভালো ব্যাটিং করছে। দু একটা ম্যাচ ফ্লপ খেয়েছে, বাট ইয়া ঠিক আছে। আচ্ছা,
এই ধরনের মানে মাতুয়েল প্রিমিয়ার লিগ। স্পেশালি রাজ্জাক, তুমিও ভালো খেলছো, এটা বলা রাখে না। বোলিং এর দিক দিয়ে খুব ভালো একটা চেক তুমি সবসময় দিতে পারছো। এটা আমাদের সাথে যখন খেলতা তখনও কিছু, তোমাদের এলাকায় কিছু, ফ্যান্টাস্টিক, সবাই ভালো খেলছে। ওকে। আর স্পেশালি মাতুয়েল প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্ট আসরকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমার মানে পরামর্শ কি থাকবে? হ্যাঁ, অবশ্যই সুষ্ঠু পরামর্শ থাকবে। মানে যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট, যতটুকু আমি জানি, তো প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ইজ মাস্ট। তো ডিসিপ্লিন যদি বজায় রেখে টুর্নামেন্ট চালানো যায়, আমার মনে হয় যে great। ওকে, ঠিক আছে রিয়াজ, তুমি থাকো, আমরা আবার তোমার কাছে আসবো। আমরা এখন ওকে। সামিউলের কাছে যেতে চাই। সামিউল ভাই কেমন আছো? শুনতে পাচ্ছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আহ, হ্যাঁ, সামিউল তোমার কথা শোনা সামিউল যায়? তোমার সময় কেমন যাচ্ছে ওভারঅল? হ্যালো? হ্যাঁ সামিউল, তোমার সময় কেমন যাচ্ছে ওভারঅল ক্রিকেটের সাথে? হ্যালো? হ্যাঁ আশরাফুল, তুমি হচ্ছে মাইক্রোফোনটা মিউট করো। আশরাফুল, মাইক্রোফোনটা মিউট করো। সামিউল শুনতে পাচ্ছ? আমার বোঝা যাচ্ছে না। সামিউল শুনতে পাচ্ছ? বুঝতে পারছি বাট বোঝা যাচ্ছে না। হ্যাঁ সামিউল, আম, ক্রিকেটের সাথে তোমার সময়কালটা কেমন যাচ্ছে? কথা বুঝতে পারছি না। হ্যালো, আচ্ছা, আমি একটু কাইন্ডলি তখন 15,500 দিলে কি করবো? বাধ্য হচ্ছি, কারণ এটা সম্ভবত রিয়াজ। ওকে। আচ্ছা, কালকের কথা কইতাম, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ রাকিব, সরি, সামিউল, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, তোমাকে আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি না ভালোভাবে, একটু লাইটে গেলে ভালো হতো। লাইটে? আচ্ছা, রাজ্জাক, তোমারও যদি দেখা সম্ভব যেতেছে না, হয়। একটু লাইটে আসো রাজ্জাক। ওকে, কারো এখন কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সামিউল, বলো তোমার বর্তমান সময়টা কেমন যাচ্ছে ক্রিকেটের সাথে বা ক্রিকেটের বাইরে? বর্তমান সময় ভালোই যাচ্ছে, যদি ইঞ্জুরি না হতো তাহলে আরো একটু ভালো হতো, একটু ভালোভাবে পারফর্ম করতে পারতাম। আচ্ছা, তুমি তো বর্তমান সময়ে আমাদের নর্মাল ম্যাচগুলোতে অধিনায়কত্ব করছো নতুন অধিনায়ক হিসেবে। তো অধিনায়ক করতে গিয়ে তোমার কাছে কি কি মনে হয়েছে, যে কি কি চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছো বা কি কি বিষয়ে পরিবর্তন জরুরি বলে তুমি মনে করো? যে সময় ফার্স্টে ক্যাপ্টেন্সি করতাম তখন আর কি একটু টাফ মনে হতো, but এখন আস্তে আস্তে আর কি মানুষও হয়ে গেছে, এখন আর কোনো প্যারা মনে হয় না। এমনি তো অনেক ঝামেলা থাকে, অনেক প্রেশার থাকে মাথার মধ্যে, অনেক সময় মিসবিহেভও হয়ে যায় অনেকের সাথে। তো সেগুলো আর কি অ্যাভয়েড করাই ভালো, পার্সোনালি না নয় এটা আমি মনে করি। আর কিছু আর কি রুলস এর মধ্যে একটু ব্যাঘাত থাকে মাঝে মধ্যে, এটা মানে আমাদের যেই মাঠের যে কন্ডিশন সেই অনুযায়ী আর কি এসব রুলস রাখা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আর কি এগুলো বেমানান হয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, ক্যাপ্টেন্সি করতে গিয়ে তোমার কাছে সব থেকে বাজে অভিজ্ঞতা কি, এবং তোমার কাছে কি মনে হয়েছে যে লিডারশিপ কোয়ালিটির ক্ষেত্রে কি কি আর কি থাকা জরুরি, না হলে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো ভালো, বা তোমার কাছে কি মনে হয়েছে বিষয়টা সম্পর্কে? আমার কাছে যা মনে হয় যে ক্যাপ্টেন্সিতে একটা আছে যে যদি একটানা কয়েকটা সিরিজও হারে তাহলেও মনে করো যে একটা ধৈর্য হারানো যাবে না। এই পেশেন্স যদি থাকে আর টিম বন্ডিং যদি ভালো থাকে তাহলে আউটপুট ভালো কিছু পাওয়া পসিবল। এখন প্রথম দিকে একটু ফ্লপ যাইতেই পারে, বাট আস্তে আস্তে এটা রিকভারি হওয়া যায়। যেমন আমি নিজেই দেখলাম যে প্রথম দিকে আমি এমন আছে যে টানা এক সপ্তাহে যা ম্যাচ খেলেছি সবই হারছি, কিন্তু আস্তে আস্তে তো যখন বুঝতে শিখলাম তখন আস্তে আস্তে এটা ভালো হয়েছে। তো সেরকম একটা ধৈর্য থাকা দরকার, আর টিম প্লেয়ারদের সাথে আর কি একটা ভালো কম্বাইন্ড
রিলেশনশিপ থাকা দরকার। তাহলে দলটাও ভালো করবে, পারফরমেন্সও ভালো আসবে, এটা আমি মনে করি। হ্যাঁ, সেটাই আসলে। এবং মাতুয়েল প্রিমিয়ার লিগ সম্পর্কে যদি তুমি তো মানে সপ্তম আসরে খেলেছিলা মাতুয়েল ওরিয়র্স দলের হয়ে, তো সেই ক্ষেত্রে মানে সেই আসরের সাথে যদি অষ্টম আসরে তুলনা করতে চাই বা মানে সামনে যেহেতু হবে, তুমি কি কি বিষয় আর কি উন্নতি দেখতে চাও বা আমাদের সামনে চ্যালেঞ্জ কি কি রয়েছে? সপ্তম আসরে যা আমাদের যেরকম মানে দেখছিলাম, যা সবকিছু ঠিক ছিল, মানে প্লেয়ারও সবকিছু ঠিকঠাক মনে হয়েছে, বাট কিছু রুলস যদি মানে আর কি একটু চেঞ্জ করা যায়, সেটাই মানে ভালো হবে। টুর্নামেন্ট খেলতে জাঁকজমকপূর্ণ হবে, আর একটু এনজয়েবল মনে হবে। কারণ কিছু বিতর্কিত বিতর্কিত কিছু রুলস ছিল, যার কারণে আর কি অনেক টিম ক্ষুব্ধ আর কি টুর্নামেন্টের উপরে, অনেক প্লেয়ারই ক্ষুব্ধ। আর যেগুলো আর কি যদি সেগুলো এবার চেঞ্জেবল করা যায়, আমার মতে ভালো হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা কোন কোন নিয়মে পরিবর্তন আনতে চাই বলে মনে করো তুমি, বা আমি আনা যদি উচিত? একদম এটা একমাত্র ব্যক্তিগতভাবে বলতেছি, কারো কোনো দলের কোনো প্লেয়ার হিসেবে না, জাস্ট ব্যক্তিগতভাবে পার্সোনালি আমার যেগুলো মনে হয় যে কিছু হ্যাঁ, রুলস আছে, যেমন যেমন ডেড বল যেটা দাও, এই জায়গায় যে নো বল কল হয়, এটা আমার মনে হয় উচিত না। নো বলের বিষয়। হ্যাঁ, মানে অনেক আচ্ছা, ধরনের নো বল তো তোমরা মানে দাও আর কি, তোমাদের রুলস থাকে। তো তার মধ্যে একটা হচ্ছে, মনে করো পিচের বাইরে গেলে নো বল। এটা যদিও মানে স্বীকৃত, অনেক জায়গায় স্বীকৃত, এটা দেওয়া যায়, বাট একটা আছে যে ডেড বল হলে নো বল, এটা আমার মতে যে পার্সোনালি এটা একটু বেশি রকম বাড়াবাড়ি হয়। না, আমি যদি তোমার কথার সাথে এখানে একটু এড করতে চাই সামিউল, বলো। তোমার কথা একটু এড করতে চাই যে পিচের বাইরে পড়লে নো বল, এটা তো মানে ইন্টারন্যাশনাল ভাবে রিকগনাইজড। এবং ডেড বলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি যে বল যদি ব্যাটসম্যানের কাছে আসার আগেই মানে অনেক ভাবে গড়িয়ে আসে, সেক্ষেত্রে তো এটা ডেড বল বিবেচনা করার পরিবর্তে নো বল বিবেচনা করাটাই উচিত। সেটা হয়তোবা বলারের ক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট ফেলবে, পরবর্তীতে তারাও এরকম বোলিং আর কি করবে না, এটা একটা কারণ হতে পারে বলে মনে করি। এটাকে তুমি যদি একটা এক্সট্রা আছে, যেমন ফ্রি হিট হিসেবে না দিয়ে তুমি এটা জাস্ট একটা রান ইনক্লুড করে দিতে পারো, কিন্তু নো বল হইলে আবার একটা মানে প্লেয়ারের, একটা বোলারের কনফিডেন্স একটু লো হয়ে যায়। একটা বাজে বলের জন্য সে রিকভারি করতে পারে না, কারণ পরের বলটাই নো বল হয়, সে বলে সে নিশ্চিত হ্যাঁ, মানে আর কি কিন্তু বলতে গেলে বাউন্ডারি সে হারিয়ে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এক্সট্রা একটা রান দিয়ে দাও, এটা ভালো হয়, বাট নো বলটা অ্যাভয়েড আচ্ছা, করা জরুরি। হ্যাঁ, এক্সট্রা রান দিলাম, কিন্তু তুমি যেটা বললা যে বলারের ক্ষেত্রে বাজে বল, ব্যাটসম্যানের ক্ষেত্রেও তো এটা একটা বলা যায় মারাত্মক মর্মাহত ব্যাপার যদি এটা সে ডেড কিন্তু বল না করে। যদি সেই ক্ষেত্রে দেখি, এটা দলের একটা রান বাড়লো। এখন একটা ব্যাটসম্যান যদি, তুমি ব্যাটসম্যানের পারপোজে, কারণ গত টুর্নামেন্ট যেটা দেখলাম, যদি বলো, আমার সাথে তুমি একমত হবো আশা করি, 80% হুম, যেই সুযোগ সুবিধা যারা পাইছে, ব্যাটসম্যানরাই পাইছে। 20% তুমি বলতে পারো যে কোনো না কোনো কারণে বলারদেরকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে মনে করো এক পাক্ষিক ম্যাচটা হয়ে গেছে, যে কোনো ম্যাচ। কারণ এক একটা ম্যাচে 200 ছাড়াই গেছে, 150 ছাড়াই গেছে রান। হুম। তো তার মানে কি বলারদের উপর আমি একটা তো আমি তো খেলা পার্থক্য শুরুর থাকে। আগেই, হ্যাঁ, গতবার টুর্নামেন্টে আমরা কিন্তু খেলা শুরুর আগেই বলেছিলাম এটা একটা হাই স্কোরিং টুর্নামেন্ট হবে, যেটাই হয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ, ব্যাটসম্যানদের ক্ষেত্রে সুযোগটা বেশি ছিল, বোলারদের ক্ষেত্রে হয়তো এরকম সুযোগ সুবিধাটা কম ছিল আর কি। কিন্তু ডেড হ্যাঁ, বলের বিষয়ে যদি ব্যাটসম্যানরা ওই বল খেলতে গিয়ে আউট হয়ে যায়, সেটা তো তাদের জন্য মর্মাহত ব্যাপার, তাই না? হ্যাঁ। তো এটা ঠিক আছে, কারণ ডেড বল আমার ধারণা যেটা, কারণ একটাই ডেড বলে আমরা তো নর্মালি খেলি যে ডেড বল হলে সেটা কি আমরা কাউন্টেবল, যেটা না। তো কাউন্ট না হুম, করলে তো যদি উইকেট পড়ো, আমরা আউট দিলাম না। আচ্ছা। আর ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে অনেক সময় -2 টা এভয়েড করতে চাই, এই -2 এর ক্ষেত্রে তোমার কোনো নিয়ম সংশোধন বা সংযোজন করা প্রয়োজন বলে তুমি কি মনে করো? না, এটা আমি মনে করি যে এটা ঠিক আছে, কারণ যেদিকে আমরা -2 খেলি, এদিকে আর কি বেশিরভাগ প্লেয়াররাই যারা লেগে স্ট্রং, তারা মারতে চায়। তো এই প্রবণতাটা -2 থাকলে কমবে আশা করি। এটা ঠিক আছে, এটার সাথে আমি একমত। ওকে, আমরা তোমার কাছে আবার আসবো, আমরা একটু রিয়াজের কাছে আবার ব্যাক করতে চাই। রিয়াজ কি আছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা,
রিয়াজ, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা মানে যখন লং ক্রিজ খেলি, বাউন্ডারি লাইনে হচ্ছে আমাদের অনেক সময় ক্যাচ আউট হওয়ার প্রবণতাটা বেশি। ব্যাটসম্যান হিসেবে তুমি কিভাবে মানে অন্য ব্যাটসম্যানদেরকে পরামর্শ দিবা যে বাকি প্লেয়াররা যেন বাউন্ডারি লাইনে আউট হওয়ার যে একটা মন মানসিকতা থাকে যে ডিস্টেন্স কভার করতে সরি পারে আমি না, রাজাক, এটা সরি তুমি আমি কিভাবে দেখো? পুরো কথাটা বুঝতে পারি নাই, আবার শুরু থেকে বলো। আচ্ছা, হ্যালো, হ্যালো, কথা হ্যালো, ভাঙা ভাঙা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তোর মাইক্রোফোনটা অফ কর। হ্যালো। হ্যাঁ, আশরাফুল। আচ্ছা, আমরা আশরাফুলকে সরিয়ে দিয়েছি, আমরা রিয়াজের কাছে যেতে চাই। রিয়াজ, আমার প্রশ্নটা ছিল এরকম হ্যাঁ হ্যাঁ, যে বলো। ব্যাটসম্যানদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়, ঠিক আছে? এই এই মনোভাব থেকে সরে আসার জন্য এজ এ ব্যাটসম্যান হিসেবে তোমার কি পরামর্শ থাকবে তাদেরকে? বাউন্ডারি লাইনে ক্যাচ, যেটা যদি প্লেয়ার অন দ্য ফিল্ড থাকে তাহলে সেক্ষেত্রে ইটস ওকে। বাট যদি আউট অফ দ্য ফিল্ড বল রেট টাইনে নিয়ে আসে আইসিসির নতুন নিয়ম অনুসারে, আমার মনে হয় এটা ছক্কা দেওয়াই উচিত। আচ্ছা, বাকি আমি তো আর কি। হ্যাঁ, হুম, বলো। হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো। আমি বলছিলাম যে ব্যাটসম্যানরা যখন হচ্ছে খেলে, ব্যাটসম্যানরা ম্যাক্সিমামই আউট হয় হচ্ছে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে, এবং আচ্ছা হয়তোবা আচ্ছা। সেক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। তো হুম হুম। ব্যাটসম্যানদেরকে বাউন্ডারি লাইনে অথবা ডিস্টেন্স কাভার করার ক্ষেত্রে তোমার কি পরামর্শ থাকবে যে ডিস্টেন্স মানে কখন হিটিং এবিলিটিটা করা উচিত? আর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? শর্ট শর্ট ফরম্যাটে আসলে হিটিং এর ক্যাপাবিলিটিটা সবসময় থাকা উচিত। বিকজ অফ অ্যাজ আ ব্যাটসম্যান তোমাকে সবসময় রান করতে হবে, এটা তো পজিটিভ। এন্ড আউট হয়ে যাওয়াটা এটা হচ্ছে বাই লাক, এটা কিছু করার নাই। বলার বল করবে তোমার আউট করার জন্য। তো এখানে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে নেক্সট ব্যাটসম্যানকে অবশ্যই বল বুঝা তারপর হিট করতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক বল। মারার বল পাইলে সেটা যে কোনো সময় মারা যাবে। আর যদি মারার বল না আসে, অবশ্যই সেখানে ডিফেন্স করতে হবে। তারপরে অবশ্যই বলারের সম্মান দিতে হবে, জেনে বলার বাজে করবে অবশ্যই সেখানে হিট, এটা কোনো অপশন নেই। এন্ড হ্যাঁ, শর্ট তবে ফরম্যাটে ডট বল খেলাটা হচ্ছে একটা ক্রাইম, এটা হুম, শিওর। হ্যাঁ, তবে তবে মানে একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে যখন প্লেয়ার বাউন্ডারি হিটিং করতে গিয়ে যদি উইকেট দিয়ে আসে, তো সেটা তো দলের জন্য একটা আশাহত ব্যাপার। হ্যাঁ সেট হ্যাঁ, ব্যাটসম্যান অবশ্যই যখন অবশ্যই। আউট হয়ে যায়, তখন নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে সেট হয়ে আবার রান করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু আর কি কম ওভারের খেলা হয়, এখানে আসলে সেট হওয়ার বিষয়টা অবশ্যই থাকে না। অবশ্যই তো এইটা কিভাবে অবশ্যই দেখো যে অবশ্যই। একটা যখন প্লেয়ার সেট হয়ে গেছে, তারপর মানে সুন্দরভাবে ব্যাটে রান পাচ্ছে, কিন্তু হুট করে একটা ভুল শটের মাধ্যমে সে আউট হয়ে যাওয়াটা, এটা দলের উপরও তো নেতিবাচক প্রভাব পড়ে। এই বিষয়টা সম্পর্কে ব্যাটসম্যানদেরকে তুমি কি পরামর্শ দিতে চাইবা? হ্যাঁ, অবশ্যই যিনি সেট ব্যাটসম্যান যিনি খেলবেন তার প্রতি যেটা পরামর্শ থাকবে, অবশ্যই দল ঘুরে খেলা উচিত প্রত্যেকটা ম্যাচ। যে ভুল শট হয়ে আউট হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে উইয়ার্ড থিংস, মানে সবচেয়ে বাজে থিংস বলা যায় এক কথায়। যে আমি রানে আছি বাট এই সময় একটা ভুল শট খেলছি যেটা আমার দরকার নাই, আননেসেসারি। এটা ব্যক্তিগতভাবে আমার সময় অনেক সময় হয় যে বলার একটা পাইছি, আহ, মারতে পারবো, তখন ওভার কনফিডেন্ট দেখায় ফেলি অনেক সময়। আমরা যেটা করি ব্যাটসম্যান, এটা করা একবারই উচিত না। বিকজ অফ সবার প্রথমে দল, তো কন্ডিশন বুঝা অবশ্যই আগাইতে হবে। এটা ভালো খারাপ সেইখানে ডিপেন্ড করে অনেক কিছু। বাট অবশ্যই যেহেতু আমি সেফ ব্যাটসম্যান, আমার হাতে রান আছে, তাই আমার ধৈর্য ধরতে হবে এবং পটেনশিয়ালিটি বাড়াইতে হবে, সামনে হিট করতে পারবো সেটাই। বুঝা। তাড়াহুড়া করা যাবে না। ওকে, ওকে, সরিয়ে দিছি। ওর একটু সমস্যা হচ্ছে হয়তো বা সাউন্ডে। আচ্ছা রিয়াজ, বলো। হ্যাঁ, ওই যে যেটা বললাম আর কি, যে মানে ধরো তুমি রানে আসো, এরকম সময় তুমি আউট হয়ে গেলা এটা ভুল শট খেলতে গিয়ে, এটা হচ্ছে একটা বাজে থিংস, এটা কখনোই করা উচিত না। আর এটা সবার আগে দল, তো দলের কন্ডিশন বুঝে আমাকে ব্যাট চালাইতে হবে। যদি আমার হাতে জোর মাইক থাকে তাহলে অবশ্যই চার্জে খেলতে হবে। আর যদি রানে থাকে অবশ্যই তো থাকতে হবে, যে রানে যেহেতু আছি, দল যেহেতু ভালো পজিশনে আছে, ওই সময় তাড়াহুড়া করার দরকার নেই। ক্রিকেট একটা ধৈর্যশীল খেলা, তো ওইখানে ধৈর্যটাই ম্যাটার করে সবচেয়ে বেশি, আমার যেটা মনে হয়। উইয়ার্ড শট খেলা যাবে না, সবসময় সেফ ব্যাটসম্যান তার অবশ্যই দূরে খেলতে হবে বেশি, এটাই। আর আচ্ছা, স্ট্রাইক ওকে। রোটেটটা ভালো করতে হবে, এটাই। ওকে,
আমরা একটু তোমার কাছে আবার আসবো, আমরা সামিউলের কাছে ঘুরে আসি। সামিউল ভাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো। আমাদের মাতুয়েল প্রিমিয়ার লিগ মানে যে টুর্নামেন্ট অষ্টম আসর হবে, এইখানে তুমি কোন কোন নিয়মগুলো তোমার মনে হয় যে থাকা উচিত বা ম্যান্ডেটরি, এই বিষয় সম্পর্কে যদি একটু কিছু ব্রিফ করো। এখন নিয়ম তো আমি একা বসে আলোচনা করতে চাচ্ছি না না। না, তোমার কাছে, তুমি তো প্লেয়ার হিসেবে গত আসরে খেলেছ এবং অষ্টম আসরে ইনশাল্লাহ সব ঠিক থাকলে খেলবে। তো কোন কোন জায়গায় আমাদের ল্যাকিংসটা রয়েছে বা কোন কোন জায়গায় আমাদের আসলে আপডেট করা প্রয়োজন, সকলের সাথে কথা বলে তো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তোমাদের কাছে কি মনে হয় যে কোন কোন ক্ষেত্রে আমাদের আসলে সংশোধন বা সংযোজন প্রয়োজন? যেমন সংযোজন যদি করতে চাও, সেটা কর্তৃপক্ষ যারা আছে বা মনে করো পরবর্তীতে যারা আর কি নির্বাচিত হবে ক্যাপ্টেন হিসেবে, বা আরো অন্যান্য প্লেয়ার যারা আছে যারা আর কি মানে মাতুয়েলে যারা গত আসরে খেলেছে এরকম, তাদের কাছ থেকে মতামত নেওয়াটা আমার মনে হয় যে জরুরি। আর যদি নিজের ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে সংশোধন যদি যেটা বলছিলাম, ওই যে একটু আগে যেটা বললাম, হুম। এটা আর আরেকটা যদি করতে পারো, যে আম্পায়ারিং এর যে বিষয়টা, এবারও কি মানে আর কি আম্পায়ার কি নিরপেক্ষ রাখবা নাকি? হ্যাঁ, অবশ্যই আম্পায়ারের বিষয়টা তো, যেহেতু আমরা নর্মাল ম্যাচেও দেখেছি যে আম্পায়ারের বিষয়ের সাথে একটা ক্ল্যাশ হয়ে যায়, বা একটা দল যখন খেলছে না কিন্তু দুইটা দলের রেজাল্ট তাদের অনেকভাবে ইম্প্যাক্ট ফেলে, তো তারাও স্বাভাবিকভাবে মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা ইন্টেনশনালি হয়ে যায় যে একটা পার্সিয়ালিটি মনোভাব। তো সেটার জন্য আমরা নিরপেক্ষ আম্পায়ারের কাছেই যাবো ইনশাল্লাহ, যদি সব ঠিক থাকে। কারণ এখন আমার আসলে এই কাছে মনে হয় বিষয়গুলো। যে একটা সমাধানের জরুরি ছিল, কারণ অনেক, যেমন গত আসরে যেটা দেখলাম, অনেক যারা বোলিং করে মেইনলি, তো তাদের অনেকের কমপ্লেন ছিল এরকম যে আমাদের কিছু করার নাই, কারণ এখানে এরকম ভাবে বল করতে হয় যে মানে রান রান লিক হবেই। তো এক্ষেত্রে আর কি হুম। যদি বলি, তাহলে এরকম কিছু যদি করা যেত ভালো হতো, যে যাতে আর কি ম্যাচটা 50-50 হয়, ব্যাটসম্যানও যাতে ভালো করতে পারে, বোলাররাও যাতে আর কি সন্তুষ্ট থাকতে পারে, এরকম কিছু। আর আরেকটা নিয়ম যেটা নিয়ে কন্ট্রোভার্সি বেশি হয়েছিল, যেটা আর কি আমাদের মানে প্রথম ম্যাচের যে নিয়মটা, হুম। ওই যে ক্রিজ বরাবর যেটা আর কি নো হ্যাঁ, বল দেওয়া হয়েছিল, মানে হ্যাঁ, ক্রিজ হ্যাঁ। বরাবর যেটা নো বল দেওয়া হয়েছিল, সেটা সেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে, বাট আমি মনে করি যে সেটা অ্যাড করা উচিত ছিল না। কারণ এটা একটা মানে কন্ট্রোভার্সিয়াল নিয়ম, যেটা আর কি মানে অনেক সময় প্লেয়াররা অ্যালার্ট নাও থাকতে পারে। আর আমাদের যে মাঠ, এই মাঠে আর কি এসব নিয়ম খাটে না, সত্যি কথা বলতে। আচ্ছা, মানে পরবর্তীতে তুমি অষ্টম আসরে বলতে চাচ্ছ যে এই নিয়মটা আমরা যেন বাদ দিয়ে দিই, তাই তো? হ্যাঁ, বাদ দিলে আমি মনে করি কারো আপত্তি থাকার কথা না, কারণ এটা মনে করো যে হ্যাঁ। এটা নিয়ে মানে শুধুমাত্র আমাদেরই সমস্যা হয় নাই, সম্ভবত স্বাধীনদের টিমেও এটা নিয়ে সমস্যা হয়েছিল, যার কারণে হুম। এই নিয়মটা এই, বাদ দেওয়া লাগছিল। তো এই জন্য হ্যাঁ। আমি মনে করি যে এবার এটা অ্যাড করার দরকার পড়ে না। আচ্ছা, বোলিং এর ক্ষেত্রে যেই গতিময় বলারদের, মানে আমি যদি নাম ধরেই বলি, নাফিউ এবং হচ্ছে মানে আরো কয়েকটা বলার, তাদের গতির ভেরিয়েশনটা আমরা আসলে কন্ট্রোল করতে পারি না। সেটার জন্য হয়তোবা গত টুর্নামেন্টে আমরা বলারদেরকে সেরকম সুযোগই দেইনি। ধরতে গেলে পুরাটা খেলাটাই বা টুর্নামেন্টটাই হয়েছে ব্যাটসম্যানদেরকে নিয়ে। ব্যাটসম্যানরাই তাদের স্বর্গ নিয়ে খেলেছে মাঠে। বলারদের তেমন কিছুই করার ছিল না, যেটা ট্রুলি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এই ধরনের গতিময় বোলারদের এগেইনস্টে আম্পায়ারের সিদ্ধান্ত কেমন হওয়া উচিত, বা গতিময় বোলারদের লিমিটেশন কিভাবে করা উচিত বলে তুমি মনে করো? কর্তৃপক্ষ তো একটা সিদ্ধান্ত নিবে অবশ্যই, বাট তোমার কাছে কি মনে এখন হয় আমার এই কাছে বিষয়ে? যা মনে হয় যে যদি আর কি স্পিডোমিটার থাকতো আমাদের কাছে, তাহলে সেটা সবচেয়ে ভালো হতো, যে একটা হুম। নির্দিষ্ট একটা গতিরেখার মধ্যে বল যদি থাকে, তো সেটা আর কি আমরা নর্মাল মানে ম্যানেজ করতাম বা একসেপ্ট করে নিতাম। এর চেয়ে বেশি হলে, যেমন সাপোজ কথার কথা, যে 60-এর উপর যদি স্পিড হয়, তাহলে সেটা নেবো, এটা আমরা দিতে পারি স্পিড হিসেবে, হুম। ঠিক না? তো এখন যেহেতু এরকম কোনো সুযোগ নাই, তো যারা আর কি আমাদের মেনলি নাফিও বা মনে করো অনেক প্লেয়ার যারা আছে, যারা আর কি নর্মালি পেস বল করতে পারে না বা স্পিনও পারে না, তারা তো চাকিং করে। তো হুম। তাদের ক্ষেত্রে যদি আর কি একটা নির্দেশনা দিয়ে দেওয়া উচিত, যে চাকিং বাদে অন্য কোনো বল যদি করতে পারে, এখন সে যদি স্পিড দেয়, কারো আপত্তি নেই। আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, আরেকটা বিষয় যদি তোমাকে আমি বলতে চাই, যে অনেক সময় দেখা যায় পুরো খেলাটা সুন্দরভাবে গড়িয়েছে কিন্তু লাস্ট ওভার বা হচ্ছে শেষের দিকে এসে ম্যাচ জয়ের জন্য মানে
দলের ক্যাপ্টেন তো অবশ্যই ঐক্যবদ্ধ যে টুর্নামেন্টটাকে সফলভাবে শেষ করার জন্য, কিন্তু দেখা যায় যে ম্যাচটাকে জয়ের জন্য বা দলকে জয়ের বন্ধরে পৌঁছানোর জন্য দেখা যায় খুব একদম শেষ মুহূর্তে এসে যখন আসলে কল দেওয়ার মতো মনোভাব থাকে না, বা হচ্ছে ব্যাটসম্যানদের সেই সুযোগটা থাকে না, বলাররা সেই সুযোগটা আর কি লুফে নেয় যে মানে কম রান ডিফেন্ড করাটার ক্ষেত্রে জোরে বল প্রয়োগ করা। এই বিষয়টা কিভাবে দেখো, বা এটাকে কিভাবে আটকানো যায়? প্রথমত আর কি এটা স্পোর্টসম্যানশিপের মধ্যেই পড়ে না। তো কারণ একটা অবশ্যই টিম অবশ্যই নিজের ভালো চাইবে, যেমন আহ, অন্য কোনো টিম যদি হয় অবশ্যই চাইবে যে ম্যাচটা কিভাবে বের করে আনা যায় বা ম্যাচটা কিভাবে জিতা যায়। কিন্তু তার হুম, জন্য আর কি এরকম মানে এসব জোরে বল করে এরকম ভাবে আর কি এক ধরনের আর কি এরকম আশ্রয় নিয়ে তো দরকার নেই আমার ধারণা। কারণ একটা ম্যাচ আর কি জাঁকজমকপূর্ণ ভাবে শেষ হইতে থাকে। এখন একটা ম্যাচ জেতার জন্য নর্মাল ম্যাচ বা এমপিএল এর যে কোনো ম্যাচ হোক, এমপিএল তো অবশ্যই আম্পায়ার থাকবে। তো নর্মাল ম্যাচের কথাই যদি বলি, এটা আমার কাছে পার্সোনালি মানে ভালোভাবে আমি দেখি না। তো আর এটা যদি প্রতিরোধ করা যায় তাহলে আমার মনে হয় যে নর্মালি যে আম্পায়ার থাকবে সে কল দিয়ে দিবে। আম্পায়ার কলের উপর কোনো আচ্ছা। কথা থাকা উচিত না। হ্যাঁ, আম্পায়ার কলের ক্ষেত্রে একটা কোনো কথা থাকার কথা না, কিন্তু যখন আম্পায়ার তো অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ দুই টিমের ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ খেলা চালানোর জন্য। তো সেই ক্ষেত্রে প্রতিপক্ষ দলের প্লেয়াররাও তো মানে এটা রাগান্বিত মনোভাব সৃষ্টি করতে পারে যে আমার বল শেষ ওভারেই কেন জোরে ডাকা হলো, বা সেটা তো অবশ্যই ব্যাটসম্যানকে ফেভারিট যাবে, যেহেতু শেষ ওভার ব্যাটসম্যানের ফেভারিটেই যাবে অবশ্য। কিন্তু বলার যখন জোরে বল করতে আসবে, আম্পায়ার এটা কিভাবে মূল্যায়ন করা উচিত? কারণ আম্পায়ারের কাছে কোনো মেশিন নাই, কিভাবে সে এটাকে মূল্যায়ন করবে? দেখা যাবে 50-50 বা 60-40 ডিসিশন গুলো মানে কিভাবে নেওয়া উচিত বলে মনে করো? আম্পায়ারের প্রতি পরামর্শ কি? কি তুমি এমপিএল এর কথা বলতেছো নাকি আমরা যে ভাবে ফ্রেন্ডলি ম্যাচ যেগুলো খেলি সেগুলোর জন্য বলতেছো? না না, এমপিএল ফ্রেন্ডলি ম্যাচে তো কোনো মানে কোনো ঝামেলা হওয়ার কথা না, বাট ওগুলো হ্যাঁ, তো নর্মাল, ওগুলোর মধ্যে তো কোনো সমস্যা হয় না। তাহলে এমপিএল এর কথা যদি বলি তো এরকম তুমি যেটা বললা যে আম্পায়ার অনেক সময় মানে তাদের 50-50 চান্স থাকে, অনেক সময় কল দিতে পারে অনেক সময় দিতে পারে না। হুম। তো সেই ক্ষেত্রে এটা অনেকটাই টাফ। এখন এটা নিয়ে মনে করো তুমি বলো আমি বলি আর যেই বলো দ্বিধাদ্বন্দ্বে থাকা লাগে। কারণ এখন আমরা যত যাই বলি, অনলাইনে যাই বলি বা মাঠে যাই বলি, দেখা যায় যে আলটিমেটলি ম্যাচটা জেতার জন্য হলো টিম ক্যাপ্টেন বা টিমের যে বোলিং এ আসে সে এরকম কিছুই করে, অপ্রত্যাশিত এটা। কিন্তু তবু আর কি তার কাছে মানে জয়টাই আসল, যেটা আমরা মনে করি। হুম, আর এমপিএল এর মতো একটা বড় টুর্নামেন্টে তো একটা মানে উইন হারায় ফেলা তো মানে অনেক বড় একটা কিছু, বাদ পড়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ। তো এক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো আসলে দেখা যায় 60-40 অথবা 50-50 অথবা 70-30, সেই ডিসিশন গুলো যখন মানে বিপক্ষে চলে যায়, তখন তো দুই পক্ষই আসলে বেশ আমার ম্যাচ বয়কট করার মতো সিদ্ধান্ত নেয়। এই হ্যাঁ, ক্ষেত্রে মানে ক্যাপ্টেন হিসেবে বা ক্যাপ্টেনদেরকে তুমি কি পরামর্শ দিতে চাইবা? তুমি তো অনেক বছর ধরে এখানে খেলছো। এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আম্পায়ারদেরকে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা উচিত? হ্যাঁ, আমি অনেক বছর ধরে খেলতেছি এটা ঠিক আছে, বাট এমপিএল আমি খেললাম শুধুমাত্র একটা সিজন। তো হ্যাঁ। এখানেই আমি মনে করো নতুন নতুন মানে তোমাদের যে রুলস এগুলোর সম্মুখীন আমি প্রথমবার মানে হয়েছিলাম গত বছরে। তো সেক্ষেত্রে আর কি আমার কাছে যেহেতু এটা ফার্স্ট টাইম হয়েছিল, তো আহ, আমিও আর কি অনেকটা আনকমফোর্টেবল ছিলাম, আমাদের দলের প্লেয়ার যারা ছিল তারা অনেকটা আনকমফোর্টেবলই ছিল। তো এক্ষেত্রে হুম, আম্পায়ারের কথায় পরে যাই, আগে হচ্ছে টিম ক্যাপ্টেন যারা আছে বা যারা আর কি এটা হ্যান্ডেল করবে, যারা হুম, রুলস বানাবে আর কি, তাদের জন্য আর কি আমি এটা বলতে পারি যে গতবার যেভাবে হয়েছে দুই ভাবে করা যায়। গতবার যেভাবে হয়েছে যে একদম স্লো বল, তার মানে কোনো মানে জোরে হওয়ার কোনো সম্ভাবনা নাই, নো বল ডেকে দিবে। তারপরে হচ্ছে চাকিং হইতে পারবে না, এটাও একটা ভালো দিক। হুম। আর নয়তো বা যদি আর কি আমরা বলারের দিকেও চিন্তা করি, তাহলে আমার মতে পেস রাখা উচিত আমরা যেভাবে টি-20 খেলি। এছাড়া আর কোনো ওয়ে নাই, না হলে একটা কন্ট্রোভার্সি হবে। কারণ গতবার দেখলাম যে কয়েকটা দলই ফাইনাল হয়েছে কিনা বলতে পারবো না, ফাইনালের আগে সেমিফাইনালে সম্ভবত এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছিল, মারামারি পর্যন্ত গেছিল। আর হুম। আমাদের সাথে তো এরকম হইলই। আর কিছু একটা আমরা যদি আমি নিজের কথা বলি যে মানে স্পিডটা আসলে অনেক বেশি কম হয়ে গেছিল গতবার। কারণ আমাদের আচ্ছা। টিমের প্লেয়ারদের তো আমি জানি অনেকে মানে জোরে করলেও সেটা ঠিক আছে, বাট আমি সবাইরে বলে দিই, যদি আমি ক্যাপ্টেন ছিলাম না বাট মানে আর কি পরামর্শ দিতাম যে যাই হয়ে যাক যাতে আর কি মানে স্পিড নো যাতে না হয়। কিন্তু তবুও দেখলাম যে আমি দেখতেছি যে বল স্লোই কিন্তু আম্পায়ার নো বল ডাকছে।
তো এগুলো আর কি আমার কাছে পছন্দ হয়নি অনেক ক্ষেত্রে। কারণ এটা কেন হইলো না হইলো, তারপর প্লেয়াররাও আর কি আমার কাছে এসে কমপ্লেন করতেছে যে আমি এত আস্তে আস্তে বল করলাম তবুও নো বল রাখতেছে। তার মানে তখন বুঝলাম যে টুর্নামেন্টের নিয়ম এরকমই ছিল যে একেবারে স্লো দেওয়া লাগবে। তো একেবারে স্লো যদি হ্যাঁ, দেওয়াই লাগে তার মানে তো হ্যাঁ, এমন না যে প্লেয়াররা বা ব্যাটসম্যান যারা ছিল তারা একেবারে খারাপ প্লেয়ার না। এরা কিন্তু এই যে যারা বলো আশরাফুল, নাফিও, তারপর স্বাধীন, আরো হুম, অনেকে আছে, নাম এখন বলা সম্ভব না। তো এরা কিন্তু আচ্ছা, ভালো ভালো বুঝতে পারছি। ব্যাটসম্যান আমাদের মধ্যে, সবার মধ্যে এরা টপে হুম, থাকবে, রাব্বি তারপর আরো অনেক প্লেয়ার। তো এরা, এদের তো মনে করে একেবারে এত স্লো বল দিয়ে এদের ছয় মারার পরীক্ষা এগুলো দরকার নাই। এরা ভালো বলেও কিন্তু ছয়টায় মারতে পারবে, বাউন্ডারি হাঁকাইতে পারবে, এটা আমার বিশ্বাস। তো এই জন্য আর কি আমিও এবার চিন্তা ভাবনা করছিলাম যে যদি এরকম কিছু হয় তাহলে এত বাজে নিয়মে খেলা আর কি উচিত হবে না আমার। তো এই কারণে বলতেছি যে আগের বার যেরকম ছিল স্পিডের বিষয়টা আরেকটু নর্মালাইজ করলে ভালো হয়। আচ্ছা, ওকে। তোমার মন্তব্যের আমি জবাব দিতে চাই। গতবার টুর্নামেন্টের মধ্যে যা হয়েছিল সেক্ষেত্রে আম্পায়ারকে বলা হয়েছিল বা অবগত করা হয়েছিল জোরে বলের ক্ষেত্রে আপনার কাছে যেটা জোরে মনে হবে হুম। সেটাই নো বল রাখবেন। স্পেসিফিক ভাবে আম্পায়ারকে কোনোভাবে বলা হয়নি যে একদম স্লো বল করতে হবে। আম্পায়ার কাছে মনে হয়েছে যে সেটা স্ট্যান্ডার্ড, তার কাছে এইটা ধরাটা সুবিধা যে এইটার বেশি গতি হলে সে নো ডাকতে পারবে। তার কাছে মনে হয়েছে যে একটা মাপকাঠি এটাই। তো সে সেভাবেই করছে, আমরা কোনো দিক নির্দেশনা দেইনি। আমরা বলছিলাম যে আপনি আম্পায়ারিং করবেন, আপনার কাছে যদি মনে হয় যে এটা জোরে বল আপনি ডিরেক্ট নো বল ডাকবেন, ঠিক আছে? এবং পিচের বাইরে হ্যাঁ। পড়লে সেটা তো নো বল, এটা তো জানোই। আর এই আর কি, পরে আম্পায়ারের যে নির্দেশনা অনুযায়ী এটা একদমই স্লো পড়েছে, সেটার কারণেই হয়তো বা ম্যাচটা অনেক হাই স্কোরিং হয়েছে। আমরা দেখেছি 203-4 ম্যাচ 203 প্লাস রান হয়েছে ফাইনালে, এবং প্রত্যেক ম্যাচে প্লাস 100 প্লাস রান হয়েছে, যেটা 10 ওভারে। ঠিক আছে, খুবই রেয়ার হয় আর কি। কিন্তু এটা আসলে ব্যাটসম্যানদের ফেভারে গিয়েছে, এটা আর কি। মানে তখন ওইরকম ভাবে নিয়ম গুলা ক্যাপাবিলিটি করা যায় নাই আর কি। যাই হোক, কিন্তু আমরা আশা করব এই টুর্নামেন্টে জোরে বলের ক্ষেত্রে পেস বল এলাও থাকবে, হয়তোবা 10 ওভার খেলা হলে 4 ওভার পেস বল থাকতে পারে, আর 7 ওভার স্পিন বা 4 ওভার 6 ওভার স্পিন থাকবে। এটা করতে পারো, কারণ এটা মনে করো যে এটা যদি করো তাহলে আমার পরামর্শ থাকবে যে যারা আর কি জোরে করতে চায়, যারা চাকিং করতে চায় তাদেরকে অ্যাভয়েড করা। তারা হয়তো পেস করবে, নয়তো তারা স্পিন করবে, এর বাইরে তারা কিছু করতে পারবে না। বা সে যদি হুম, পেস করেছে যত স্পিড দিতে পারে দেখ, এটা কোনো সমস্যা নাই। আরেকটা নিয়ম যদি অ্যাড করতে চাও তাহলে পাওয়ার প্লে যেহেতু 3 ওভারের, তো খেলাটা যদি আর কি একটু মানে আর কি এনজয়েবল করতে চাও, তো পেসার যদি রাখো তাহলে সর্বোচ্চ 1 ওভার রাখতে পারো, তাহলে তো আর প্রবলেম থাকার কথা না। পেসার তো থাকবে, পেসার থাকবে। পেসারদের হচ্ছে বোলিং অ্যাকশন, মানে সরি, পেসারদের বোলিং লিমিট হচ্ছে 4 ওভার বা 3 ওভার, সর্বোচ্চ 4 ওভার থাকবে। সেটা তো বলি নাই, আমি বলছি হচ্ছে মনে করো মানে পুরো পাওয়ার প্লেতে, 10 ওভারের মধ্যে 4 ওভার, ঠিক না? হুম, 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 হ্যাঁ, আমি বলতেছি যেমন গতবার 3 ওভার পাওয়ার প্লে ছিল, তো এবারও আশা করি 3 ওভারই থাকবে, ঠিক না? হ্যাঁ, তো পেসার যদি অ্যাড করো তাহলে 3 ওভারের মধ্যে সর্বোচ্চ 1 ওভার পেসার পাবে আর বাকি 2 ওভার স্পিনার। এই রুলসটা অ্যাড করতে পারো, তাহলে আর কি আহামরি কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, হ্যাঁ, সেটা করা যেতে পারে। তবে আম, তোমার কাছে কি মনে হয় যে মানে এই ধরনের পিচে বা এই ধরনের খেলায় 10 ওভারে কত রান করাটা একটা দলের জন্য সেফ? যেমন গতবারের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে যেমন দেখা গেল 160-70 রানও সেফ না। যেমন আমরা মনে আছে আশরাফুলদের বিপক্ষে আমরা সেটা চেস করে ফেলছিলাম 6 ওভার হ্যাঁ, 6-7 বল বাকি থাকতে। হ্যাঁ, তো এখন যদি নিয়মে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেটা আরেকটু আরেকটু কমবে। যেমন তুমি যেটা বললে যে যদি 4 ওভার পেসার যদি আসে তাহলে আমার মনে হয় ইজিলি 30-40 রান কম হবে নর্মালি। হুম, তো সেক্ষেত্রে 120 বা 100-110ও সেফ আমার মনে হয়। আচ্ছা। আমরা দেখেছি যে পেস বোলারদের এগেনস্টে আমাদের যারা যারা মাঠে খেলে নিয়মিত বা হচ্ছে অনিয়মিত, তাদের হচ্ছে রান করার ক্ষেত্রে বা পেস বোলার এগেনস্টে রান করার সক্ষমতাটা খুবই কম। এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? কারণ পেস বোলারদের ক্ষেত্রে তো জোরে বলা সেটা স্বাভাবিক, এবং সেক্ষেত্রে যদি ব্যাটসম্যানরা ভালোভাবে খেলতে পারে না, আমাদের প্লেয়াররা কয়েকজন এক্সেপশনাল আছে, বাকিদের এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা উচিত? কারণ যেহেতু 4 ওভার বা 3 ওভার পেস বল থাকবে, অবশ্যই তো এই যেহেতু একটা মোমেন্টাম এমপিএল এর মতো মঞ্চ,
তো ব্যাটসম্যানদেরকে এই বিষয়ে তুমি কি পরামর্শ দিবা? তুমি তো একজন ব্যাটসম্যান হিসাবে আমাদেরকে একটু বলো। অ্যাজ এ ব্যাটসম্যান আমি যদি বলি, আমি না, এটা সবাই মানে মনে মনে চাইবে যে যখন আর কি ম্যাচটা শুরু হবে, তো 4 ওভারের চিন্তা, 4 ওভার যেই রানই আসবে সেটা মনে করো তারা মানে প্লাস পয়েন্ট হিসেবে রাখবে। তাদের মেইন টার্গেট টার্গেট থাকবে হচ্ছে স্পিনারদের এগেনস্টে রান করা। আশা করি তুমি এটা ভাবো হ্যাঁ, যে যেহেতু অবশ্যই। 10 ওভারের মধ্যে 6টা ওভার আমরা স্পিনার পাচ্ছি, তো আমাদের ট্রাই থাকবে হচ্ছে ওই স্পিনারদের ওভারে কমপক্ষে হলো 15-16 করে রান নেওয়া। আর পেসারদের বিপক্ষে আর কি যেরকম, কারণ আমাদের দেখলাম যে কেউই তেমন ভালো করে পেস মানে হিট করে খেলতে পারে না। তো এক্ষেত্রে এখন যেহেতু আর কি এমপিএল অনেকটা কাছে মানে আর কি অনেক কাছাকাছি, হয়তোবার বেশি সময় নাই, তো এর মধ্যে যে নিজেদেরকে একটু মানে ঝালাই করবে পেস বোলারদের বিপক্ষে, সেই সুযোগটাও নাই। এখন এই আচ্ছা, ক্ষেত্রে তো কোনো সমাধান দেওয়া যাচ্ছে না আমার পক্ষ থেকে। আচ্ছা। ধরো এমপিএল এর মতো একটা মহামূল্যবান টুর্নামেন্টের একটা ম্যাচে লাস্ট ওভারে 15 বা 16 রান লাগে। হুম। এখন পেস বলার এগেনস্টে আমাদের ব্যাটসম্যানদের আসলে সক্ষমতা বা দুর্বলতা অনেক বেশি। তো এই হ্যাঁ। ধরনের ম্যাচগুলোতে আমরা যখন পেস বোলারদেরকে হিট করতে যাই, বা যেই ব্যাটসম্যানই হোক, আমার কথা যদি বলি, পেস বোলারদের এগেনস্টে বাউন্ডারি হিটিং ক্যাপাবিলিটি আমাদের হুম। প্লেয়ারদের খুবই কম। এই ক্ষেত্রে এই ধরনের মোমেন্টামে যখন একজন ক্যাপ্টেন তার পেস বোলারদেরকে বা পেস বোলারকে শেষের দিকে ব্যবহার করবে, তখন বা মানে টুর্নামেন্টটা কিভাবে বা কিরকম হবে বলে মনে করো? মানে যখন পেস বোলার থাকবে শেষের দিকে, তারা শুরুতে ইউজ না করে কোনো দলের ক্যাপ্টেন যদি তাকে শেষের জন্য রেখে দেয়, যে একটা নিট বাইটিং ফিনিশিং এর জন্য তাকে রাখা হলো শেষের দিকে, এবং সে যদি সফল হয়ে যায়, আমাদের ব্যাটসম্যানদের এক্ষেত্রে দুর্বলতা মানে কোথায় এবং কি কি কাজ করলে এটা সমাধান সম্ভব? যেহেতু তুমি কিছুদিন আগে ব্যাটিং প্র্যাকটিস করেছো, আমি যতটুকু জানি, এটা যদি একটু বলো। তো আমি যে ব্যাটিং প্র্যাকটিস করেছি, তো সেক্ষেত্রে চাকিং বোলারের বিপক্ষে আমি করছি, এমন না যে পেসারদের বিপক্ষে করছি। তো গতকালকে আশরাফুল পেস বল করছে আমারে। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে না, পেস বল হিট করা অনেকটা টাফ আমরা যে বলে খেলি। তো এই ক্ষেত্রে যদি হিটিং অ্যাবিলিটি বাড়াইতে হয় আমার মতে, মানে সেটা অনেকটাই টাফ। যেমন লাস্ট ওভারের যদি কোনো ক্যাপ্টেন রেখে দেয় একটা পেস বোলার, 15-16 রান দরকার, তো আমার দৃষ্টিভঙ্গিতে খুব ভালো ব্যাটসম্যান না হলে সেই রান চেস করা পসিবল না, অন্তত আমাদের পক্ষে পসিবল না। আচ্ছা, মানে এখন এটা এই ক্ষেত্রে আমাদের এখন এখন তুমি জানতে সময় আছে চাইছো যে যে- কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ। আমাদের হাতে তো এখনো অনেক সময় রয়েছে। তো ব্যাটসম্যানদেরকে মানে এই বিষয়টাকে মানে একটা অভ্যন্তরীণ ব্যাপারে আর কি নেতিবাচক কাজ করে, যে পেস বোলার এগেনস্টে আমি জাস্ট স্ট্রাইক রোটেট করে অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে, যে নন স্ট্রাইকে থাকে তাকে হচ্ছে স্ট্রাইক দেওয়া, মানে নিজে থেকে স্বেচ্ছায় সরে যাওয়া, এটা মানে এই মনোভাবটা কিভাবে হ্রাস করা যেতে পারে? আমরা দেখেছি যখন পেস বোলার বোলিং করতে আসে, যেই হোক না কেন, স্ট্রাইক রোটেট করে অপরজনের উপর চাপ সৃষ্টি করে যে তুমি মারো, হিট করো, সে পারছে না। এই বিষয়টা আসলে কারণ এখানে কিভাবে আর কি আমাদের মনে হয় যে সবাই মানে পেস বোলিং যেহেতু খেলে অভ্যস্ত না, আমাদের এটা নিজেদেরও সমস্যা আছে, এই জন্য আর কি কেউ নিজে ফেস করতে চায় না। তবে উচিত ফেস করা। আর আমার মনে হয় আমরা যে স্টাইলে টি-20 খেলি সেটা আসলে মানে পেস বোলারদেরকে আমরা চিন্তা করি যে 80-90 রান হয়ে গেলে আমরা আর কি ম্যাচটা জিতে যেতে পারি, এরকম কিছু একটা। কিন্তু আমাদের আদতে এভাবে খেলা উচিত না, একটু অ্যাটাকিং খেলা উচিত। আহ, তাহলে আর কি নিজেদের দুর্বলতা গুলো কাটায় ওঠা সম্ভব আমার মতে। ওকে। এমপিএল এর মতো মঞ্চে পিচের যে দৈর্ঘ্যটা সেটা কতটুক রাখা আইডিয়াল? আমরা যখন নর্মালি খেলি তখন দেখা যায় বেশি দূরত্ব হয়ে গেলে বলারদের জন্য কঠিন হয়ে যায় বলটাকে একদম রাইট লেন্থে ফেলানোর জন্য। তো সেটাকে আমরা একটু কমিয়ে দিব, নাকি স্ট্যান্ডার্ড রাখবো, নাকি হচ্ছে একটু বৃদ্ধি করব, যে ক্ষেত্রে যেন ব্যাটসম্যানরাও একটু খাপি ইন্টারন্যাশনালি খায়? যেভাবে হয় ইন্টারন্যাশনালি যেভাবে হয় যে 22 গজ, আমাদের মতে 22 গজ তো আমরা এই যে টি-20 তে তো আমরা 22 গজই খেলি। এটা আহামরি কোনো একটা মানে আমার কাছে ডিস্টেন্স মনে হয় না। 22 গজ হিসাবে আমাদের 33.5 বের করে। তো আমার মনে হয় যে সর্বোপরি তোমার যে প্রশ্নের উত্তর, আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় একটা 10 ওভারের ম্যাচ আগে আয়োজন করা উচিত। এরপরে যেই মানে অবকাঠামো গুলো তোমার মানে মনে হচ্ছে যে অ্যাড করা উচিত, বা আমি যেগুলো বললাম সেগুলো যদি তুমি মানে আর কি কার্যকরী করতে চাও, তাহলে আমার মতে একটা 10 ওভারের ম্যাচ আয়োজন করো। 4 ওভার মনে করো পেসারদের দাও, এরকম একটা সিচুয়েশন করো যাতে আর কি ওই যে তুমি যেটা বললা যে লাস্ট ওভারে একটা পেসার রাখবো, এই সেই। তো এই ক্ষেত্রে আর কি সবকিছুই বুঝতে পারবা।
যে ম্যাচটা কিরকম ভাবে জাঁকজমকপূর্ণ হবে, নাকি মানে আর কি ইন্টারেস্টিং হবে, নাকি এটা বোরিং হয়ে যাবে? আচ্ছা, ওকে। আমরা বাউন্ডারি লাইনটা কিভাবে বা বাউন্ডারি সীমানাটা কি মানে পূর্বের তুলনায় বড় করব, নাকি আমরা যখন গতবার টুর্নামেন্টের ক্ষেত্রে কিন্তু বাউন্ডারি আমরা কমিয়েছিলাম, ঘাসের আগে ছিল বাউন্ডারি লাইনের দাগটা, তো সেটা কিন্তু আমরা যখন বর্তমানে নর্মাল ম্যাচগুলোতে খেলছি সেটা কিন্তু মোটামুটি অনেক বৃদ্ধি করা হয়েছে এবং স্ট্যাম্পটাকেও আরো অনেক পিছনে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে যখন ব্যাটসম্যানরা ছক্কা মারার ক্ষেত্রে বাউন্ডারি লাইনে ক্যাচ হতো, এখন তারা কিন্তু সেটাকে আরো বড় ছক্কাতে রূপান্তর করতে সক্ষম হয়েছে। এটা বড় বাউন্ডারি দেওয়ার কারণে তাদের মনে হয়েছে যে ইন্টেনশনালি যে আমাকে বড়ভাবে শটটা করতে হবে। আমরা কি এই টুর্নামেন্টে বড় বাউন্ডারিতে দিকেই যাব, নাকি বাউন্ডারিটা আরো কমিয়ে রাখবো যেন রানটা বেশি হয়? যেহেতু নিয়ম বোলিং এবং ব্যাটসম্যান দুইটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থাকবে, সো বাউন্ডারি লাইন সম্পর্কে যদি তোমার কিছু পরামর্শ দেওয়ার থাকে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের একটা ভালো কাজ ছিল। যেমন রমজান থেকে সম্ভবত তোমরা এটা শুরু করছিলা, আহ, বড় বাউন্ডারিতে খেলা। যদ্দূর মানে আমি যদ্দূর দেখেছিলাম আর কি, আমি তো তখন তোমাদের সাথে আর কি আলাদা খেলতাম তখন, ঠিক না? তো দেখতাম যে তোমরা অনেক বড় বাউন্ডারিতে খেলতেছো, এমনকি মানে ঘাসের মাঝ বরাবর খেলতেছো, যেখান থেকে আর কি তোমাদের স্টাম্প থাকে, তো অনেক বড় বাউন্ডারি। তো সেই ক্ষেত্রে দেখতাম যে আগে যারা ক্যাচ আউট হইতো তারাও আর কি বড় বড় শট করতে পারতেছে, রাস্তা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এটা আর কি একটা ভালো দিক। এটা আমার মনে হয় যে প্র্যাকটিসের জন্য সীমাবদ্ধ রাখা উচিত। তবে ম্যাচে যদি আর কি একটু মানে এক্সাইটমেন্ট আনতে চাও, তাইলে আমার ধারণা ইয়া করো, বাউন্ডারি যেরকম আছে সেরকম থাকুক। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করতে পারি। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।